অংশ হিসাবে আমি গাড়িগুলো চালাতাম। সকালে ভোরে বের হতাম, রাতে যখন বাসায় নামতাম তখন আমার পকেট প্রতিদিন টাকা থাকতো। প্রচুর ঘাম, শ্রম, ব্যথা এগুলো দিয়ে রাস্তায় গাড়ি চালাতে হতো এবং একটি গাড়িতে 30 জন প্যাসেঞ্জার। 30 জন প্যাসেঞ্জার মানে 30 জন শক্তি আমি গাড়িতে বহন করে চট্টগ্রামের মাথা থেকে মাথা, পতেঙ্গা থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে পতেঙ্গা, দীর্ঘ 10 মাইল 20 মাইল আপ-ডাউন করতে হতো। এটা ছিল আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প। সেই প্রকল্পে আমি একজন অংশীদার ছিলাম। আমি একদিন এভাবে টাইগার পাস, যেটা একটি এলাকা আছে টাইগার পাসের মোড়ে গাড়ি চালাচ্ছি, ব্রেক করেছি। ওই জায়গাটাতে ব্রেক করলে সুবিধা হলো, একটু ব্রেক করতে পারলে কিছু প্যাসেঞ্জার পাওয়া যায়। প্যাসেঞ্জার তো আমার দরকার অর্থ উপার্জনের জন্য। এক ভদ্রলোক যাত্রী হিসাবে আমার গাড়িতে উঠলেন, সাথে তার ছোট্ট একটা বাচ্চা। ভদ্রলোক খুব শিক্ষিত, সে তার বাচ্চাকে বলছে, এ বাবা, এই যে ইনি গাড়ি চালাচ্ছেন, উনি আমি বলি। বাচ্চাটা দেখা ছোট, সে বলে, বাবা এবার ক্লাস হবে। বলছে, তুমি ক্লাস করতে পারো না? বলে, হ্যাঁ বাবা। ওইভাবে পড়তে পড়তে যেখানে গিয়ে শেষ সেটাকে এরপর আর পড়া নাই। তাই বলে, ভদ্রলোক এবার পাশ করে গাড়ি চালাচ্ছে, তুমি যদি কখনো পড়ালেখা করে বড় হও, তোমার নিজের কাজ করতে কখনো লজ্জা বোধ করবে না। নিজের কাজের মধ্যে আত্মসম্মান। আমি ভদ্রলোকের দিকে তাকালাম, ভদ্রলোক আমার দিকে হাত বাড়িয়ে হাত মিলালো। আমার দুর্ভাগ্য, আমরা যখন ইউনিভার্সিটি পড়েছি তখন এই প্রজেক্টটা ছিল, আপনারা পেয়েছেন। আমার খুব ভালো লাগে, আমি প্রতিদিন দেখতাম, আমার বাচ্চাদের কাছে নিয়ে আসছি আপনার সাথে পরিচয় করে দেওয়ার জন্য। ঘটনা খুব ছোট, সংক্ষিপ্ত, আমার জীবনে প্রভাব বিস্তার করেছে বিস্তর। আপনারা বিশ্বাস করবেন না, সেদিন আমার গর্বে বুক ফুলে উঠেছে। কারণ শিক্ষিত ছেলেরা গাড়ি চালাবে এই অপরাধে আমার খুব নিকট আত্মীয় সরকারি কর্মচারী আমার মায়ের সাথে ঝগড়া করার ইতিহাস আছে এর আগে। ও যদি গাড়ি চালাবে পাস কেন করলো? সেদিন আমার সে আত্মীয় সেই খুবকে আমার মনে হয়েছে যে কিছুই না। আমি এই কথার দ্বারা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সমাজের পরিবর্তনগুলো কিভাবে ভিতরে ভিতরে এগোচ্ছে। সেই পরিবর্তনগুলো আমরা আপনারা বুঝতে পারি কিনা। যারা বুঝতে পারে তারা ভবিষ্যৎ বোঝার চেষ্টা করে, যারা বুঝতে পারে না তারা পশ্চাৎপদ দিকে হাঁটতে থাকে। ছাত্র পরিষদের আজকে মিলন মেলায় যারা বিভিন্ন জেলা শহর থেকে আসছেন, মফস্বল থেকে আসছেন, তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে অনুষ্ঠানের বিখ্যাত শ্রমিক নেতা মোশারফ ভাই আসছেন, বিখ্যাত শ্রমিক নেতা আবর ভাই আসছেন, বড় কর্মচারী। ওনাদের উপস্থিতি আমাকে সাহসী করে, আমাকে অনুপ্রাণিত করে। আজকে আমাদের আহ্বানের ডাক্তার রশিদ আহমেদ আসছেন। আহমেদ আমাদের ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন না বলে বলেননি, আমি খুব বেশি জানি না। যেটুকু জানি উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি 71 মুক্তিযুদ্ধ করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর প্রচলিত ধারণার বাহিরে গিয়ে দেশ স্বাধীন হওয়ারকে আরো উন্নত করার জন্য, আরো সমৃদ্ধ করার জন্য নতুন সংগঠন করেছেন। সিরাজুল আলম খানের আদর্শকে আঁকড়ে ধরে রেখেছেন এখন পর্যন্ত অধ্যাপক। উনি আমাদের মতো লোকদের আহ্বানে আসা কোনো দরকার নেই, কিন্তু আমরা যখন ডাকি তখন উনি এটা সামর্থ্য গ্রহণ করেন। এই যে লোককে আমাদের সামনে এই গুণীজনরা যারা আমাদের অনুষ্ঠানকে সমৃদ্ধ করার জন্য আজকে এখানে আসছে, আপনাদের সবাই তাদের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানিয়ে একটা হালকা করতালি ধ্যান আমরা করি। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে আপনাদের পারিবারিক ঘরোয়া সম্পর্ক। রূপসান সাহিব
আর ছাত্র পরিষদ হচ্ছে ঘরের সম্পর্ক, প্রতিদিনই তো কথা হয়। আমার বক্তৃতা আপনারা নতুন করে আজকে কি শুনবেন, কি শোনাবো আপনাদেরকে? আমার মনে হয় শোনাবার কিছু নেই। আপনারা লালন ফকিরের নাম শুনেছেন? লালন ফকির বাড়ির পাশে ৮০ নগর পক্ষী বসত করে বলেছেন। উনি কি বলেছেন? তারা চিন্তার স্বাধীনতা। উনি ওনার মতো করে বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন কিনা জানেন, আমি বুঝেছি। বাড়ির পাশে ৮০ নগর পক্ষী বসত করে আমি একদিন ওরা দেখিলাম তারে। এটি হচ্ছে চিন্তার স্বাধীনতা। এই চিন্তার স্বাধীনতার কথা বলেছেন সক্রেটিস, নাও দ্য সেলফ, নিজেকে জানো। এই চিন্তার স্বাধীনতার কথা বলেছেন প্লেটো। এই চিন্তার স্বাধীনতার কথা বলেছেন অ্যারিস্টটল। অ্যারিস্টটল হাত দিয়ে জন্ম নিয়েছে আলেকজান্ডার দি গ্রেট। এই চিন্তার স্বাধীনতা যারা যারা বলেছেন তারাই পৃথিবীতে নতুন নতুন সমাজের জন্ম দিয়েছে, নতুন নতুন সমাজের উদাহরণ হিসাবে সামনে এসে দাঁড়িয়েছে। এটি ছাত্র পরিষদের চতুর্থ মিলন মেলা। চতুর্থ কি পঞ্চম সেটি মুখ্য কথা নয়। আমরা বিরামভাবে চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টাটা অব্যাহত আছে, থেমে নেই। এটি হচ্ছে মূল কথা। রবার্ট ব্রুস সাতবার যুদ্ধে পরাজিত হয়ে অষ্টমবার জয়লাভ করেছিল লন্ডনে আয়ারল্যান্ড ভার্সেস ব্রিটিশদের লড়াই 7বার পরাজিত হয়েছিল। অর্থাৎ যারা আজকে বলে বিপ্লব ব্যাহত হয়েছে তাদের সাথে আমরা একমত নয়। বিপ্লব ব্যাহত হয় না, বিপ্লব সমৃদ্ধ করে। একটি পরাজিত বিপ্লব আরেকটি বিপ্লবের জন্য ক্ষেত্র তৈরি করে ফেলে। অর্থাৎ যারা ব্যাহত বিপ্লবের কথা বলে তারা হতাশবাদী। আমরা আশাবাদী হতে চাই। আমরা 71 সালে মুক্তিযুদ্ধ যারা করেছে, যে প্রজন্ম করেছে, তারা কি স্বপ্ন দেখেছে? হয়তো স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু বাংলাদেশ তো আসছে। 5ই আগস্টে বাংলাদেশে আরেকটি পরিবর্তন আসছে। এই পরিবর্তনও কিছু মানুষকে স্বপ্নে বিভোর করেছে। হয়তো স্বপ্ন ধূসর হয়ে যাবে, কিন্তু আবার মানুষ স্বপ্ন দেখবে। আমরা যারা চিন্তার স্বাধীনতা চাই, আমাদের এই স্বপ্ন কখনো ধূসর হবে না। কারণ চিন্তার স্বাধীনতা একটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার রক্তের সাথে মিশ্রিত একটি আবেগ। আবেগ যারা বুঝতে পারবে, যারা বুঝতে পারবে না, তাদের মধ্যে পারা এবং না পারার মধ্যে বিশাল নয়, কঠিন ব্যবধান। আমরা কারা ছিলাম? আমাদেরকে বলা হলো সমুদ্র পার হয়ে বালুকায় আসছো, এই বালুকাটা তোমার। এখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, পরি নাই, গাছ নাই, পালা নাই। এটাকে তোমাকে কাজ করতে হবে, বসতি স্থাপন করতে হবে। কে বললেন? আমাদের দার্শনিক শের আল্লাহ। আমরা একে একে একজন করে 2, 2, 3, 4, 5, 6 করে লোক যুক্ত করা শুরু করলাম আমাদের সাথে। আর আরেকটি পদ্ধতি আছে। আমি একটি ঘরের সন্তান, সে ঘর ভাগ হয়ে গেল। আমি বাবার 3 নম্বর সন্তান, আমার ভাগে কিছু বললো। আমি 2 নম্বর সন্তান, আমার ভাগে কিছু বললো। আমি 1 নম্বর সন্তান, আমার ভাগে কিছু বললো। এইভাবে ভাগ করে যারা উত্তরাধিকার সূত্রে কিছু পেয়ে থাকে তাদের এক ধরনের জীবন। আর আমরা যারা উত্তরাধিকার সূত্রে কিছু পাই, ঠিক আমাদেরকে বলা হয়েছে কনসেপ্ট দিস। কে বলেছে? সেটা কি বলেছে? চিন্তা স্বাধীনতার জন্য লড়াই করো। আর কিছু বলে শুধু কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা আমাদেরকে গড়ে তোলার চেষ্টা করছি। কিছু গড়ে উঠে আবার ভেঙে যায়, কিছু গড়ে উঠে আবার ভেঙে যায়। পাহাড় যেমন নদীর সমুদ্রের পাড়ের আঘাতে, জোয়ারের আঘাতে, ফাটা আঘাতে ভেঙে যায়, আবার